হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র বইয়ের 10ম অধ্যায় থেকে অর্থের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা জানব সরাসরি পণ্য বিনিময় প্রথা সম্পর্কে। আমরা আগেই জেনেছি যে প্রাচীনকালে যখন অর্থ বলে কোনো কিছু ছিল না, তখন মানুষ নিজের কাছে থাকা অতিরিক্ত দ্রব্য সামগ্রীর বিনিময়ে তার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অন্যের কাছ থেকে সংগ্রহ করত। যেমন একজন কৃষক তার উৎপাদিত ফসলের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড় সংগ্রহ করত এবং জেলে তার নদী থেকে ধরা মাছের বিনিময়ে কুমারের কাছ থেকে সংগ্রহ করত তার তৈরি হাঁড়ি পাতিল। আর এভাবেই এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য বিনিময় করে অভাব পূরণ করার ব্যবস্থাকে বলা হয় সরাসরি পণ্য বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। বন্ধুরা, মজার ব্যাপার হলো যে আমাদের দেশের গ্রাম অঞ্চলের কোনো কোনো এলাকায় এখনও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের প্রথা প্রচলিত রয়েছে। বন্ধুরা, আমরা জেনে নিব এই পণ্য বিনিময় প্রথার অসুবিধা সম্পর্কে। প্রাচীনকালে পণ্য বিনিময় প্রথার মাধ্যমে নিজেদের অভাব পূরণ করতে যেয়ে মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। এসব সমস্যাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত দ্রব্য বিভাজনে অসুবিধা এবং দ্বিতীয়ত পারস্পরিক অভাবের অমিল। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিব দ্রব্য বিভাজনে অসুবিধা সম্পর্কে। ধরা যাক একজন কৃষক তার উৎপাদিত ফসলের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড় সংগ্রহ করতে চায়, কিন্তু ঠিক কতটুকু ফসলের বিনিময়ে একটি পোশাক আদান প্রদান করা যাবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট নিয়ম নীতি ছিল না, কারণ ফসলের পরিমাপক আর পোশাকের পরিমাপক এক নয়। এর ফলে দ্রব্য বিভাজনে অসুবিধার সৃষ্টি হতো। এরপরে রয়েছে পারস্পরিক অভাবের অমিল। বন্ধুরা, বিনিময় প্রথার আরেকটি অসুবিধা হলো পারস্পরিক অভাবের অমিল। যেমন কৃষক হয়তো তার উৎপাদিত ফসলের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড় সংগ্রহ করতে চাচ্ছে, কিন্তু তাঁতির এই মুহূর্তে ফসলের প্রয়োজন নেই। তার হয়তো প্রয়োজন কিছু মাছের, কিন্তু জেলে আবার তাঁতির কাছে মাছ বিক্রি করে তার কাছ থেকে কাপড় সংগ্রহ করতে ইচ্ছুক নয়। আর এভাবেই পারস্পরিক চাওয়া পাওয়ার অমিলের কারণে বিনিময় প্রথা মানুষকে অসুবিধায় ফেলে দিত। বন্ধুরা, আমরা জেনে নিব অর্থের আবির্ভাব সম্পর্কে। এসব সমস্যার সমাধান করতে মানুষ খুঁজে বেড়াচ্ছিল এমন একটি সহজ বিনিময়ের মাধ্যম, যার দ্বারা প্রত্যেকেই তাদের নিজস্ব প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করতে পারবে। আর এভাবেই পৃথিবীর ইতিহাসে আবির্ভাব ঘটে অর্থের। বন্ধুরা, আমরা জেনে নিব এই অর্থের সংজ্ঞা সম্পর্কে। আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসাবে অর্থ সর্বজনীন স্বীকৃত এবং গৃহীত। অর্থের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসাবে স্বীকৃত তাকে অর্থ বলা হয়। দেনা পাওনা মেটানোর উপায় হিসেবেও অর্থ সর্বত্র গ্রহণযোগ্য। পৃথিবীর বিভিন্ন দেশে অর্থ বিভিন্ন নামে পরিচিত। যেমন বাংলাদেশে অর্থকে বলা হয় টাকা, ভারতে অর্থকে বলা হয় রুপি, আমেরিকায় অর্থকে বলা হয় ডলার এবং ইউরোপের অধিকাংশ দেশে অর্থকে বলা হয় ইউরো। বন্ধুরা, চলো জেনে নিই বিভিন্ন অর্থনীতিবিদদের প্রদত্ত সংজ্ঞা। বর্তমান সময়ে অর্থ বা মুদ্রাই হলো বিনিময়ের সর্বজন স্বীকৃত মাধ্যম। বিভিন্ন অর্থনীতিবিদরা অর্থ বা মুদ্রাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। চলো এখন এগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক। অধ্যাপক জি ক্রাউথার প্রদত্ত সংজ্ঞা। অধ্যাপক জি ক্রাউথার তার আউটলাইন অফ মানি
এই বইতে অর্থের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে অর্থ হলো এমন একটি জিনিস যা বিনিময়ের মাধ্যম হিসাবে সকলের নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে থাকে। এরপরে রয়েছে অধ্যাপক রবার্টসন প্রদত্ত সংজ্ঞা। আরেকজন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রবার্টসন অর্থের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে দ্রব্য সামগ্রীর দাম অথবা অন্যান্য ব্যবসায়গত কার্যকলাপের পাওনা হিসাবে যা সাধারণত সর্বত্র গ্রহণযোগ্য তাকেই অর্থ বলা হয়। বন্ধুরা, আমরা জেনে নিব অর্থের বৈশিষ্ট্য সম্পর্কে। অর্থের সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে এর বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। সেগুলো হলো প্রত্যেক রাষ্ট্র তার নিজস্ব একক মুদ্রা প্রচলন করে থাকে। প্রত্যেক রাষ্ট্রের অর্থের বিনিময় মূল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অর্থ বিনিময় ব্যবস্থায় গতিশীলতা আনয়ন করে। অর্থ সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে। ব্যবসায়িক লেনদেন, ঋণ ও বিনিয়োগ ক্ষেত্রে অর্থ ব্যবহৃত হয়। অর্থ আয় বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আর্থসামাজিক মর্যাদার বাহন হিসেবে কাজ করে থাকে। 1100 খ্রিস্টপূর্বাব্দে চায়নার মানুষেরা পণ্য কেনাবেচার জন্য তামা দিয়ে ছোট ছোট রেপ্লিকা বা প্রতিলিপি তৈরি করে মুদ্রার মতো ব্যবহার করত। আর এর মাধ্যমে মানব ইতিহাসে প্রথম মুদ্রার প্রচলন ঘটে বলে মনে করা হয়। এর অনেক পরে 1616 খ্রিস্টাব্দে সুইডেনে সর্বপ্রথম কাগজে মুদ্রার প্রচলন ঘটে। এরপর 1696 সালে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে ব্যাংক অব স্কটল্যান্ড প্রথম মুদ্রার প্রচলন করে। বন্ধুরা, আমরা জানব অর্থের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে। আধুনিক উৎপাদন ব্যবস্থায় এবং সমাজ জীবনে অর্থ নানা প্রকার গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। অর্থ মূলত বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয় ও স্থগিত লেনদেনের বাহন হিসেবে কাজ করে। অর্থের কার্যাবলী বর্ণনা করতে গিয়ে একটি ইংরেজি কবিতায় বলা হয়েছে, মানি ইজ এ ম্যাটার অফ ফাংশনস ফোর, এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের প্রধান কাজ হলো চারটি। সেগুলো হলো বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন এবং স্থগিত লেনদেনের বাহন। বন্ধুরা, চলো এখন আমরা অর্থের এই প্রধান চারটি কাজ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমত, বিনিময়ের মাধ্যম। অর্থের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। অর্থ সবার নিকট সমানভাবে গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে সব ধরনের লেনদেন সম্পূর্ণ করা যায়, যেটা পণ্য বিনিময় প্রথায় সম্ভব ছিল না। বিক্রেতা কোনো দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে থাকে, আবার ক্রেতাও অর্থের বিনিময়ে দ্রব্য সামগ্রী কিনে থাকে। এভাবে অর্থের দ্বারা যে কোনো সময় যে কোনো পরিমাণ পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করা যায়। ফলে লেনদেন সহজ ও গতিশীল হয়। তাই বলা যায় বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম হলো অর্থ। ধরা যাক জেন একটি পোশাক কিনতে চায়, সেক্ষেত্রে সে সহজেই শপিং মলে গিয়ে কিছু অর্থের বিনিময়ে একটি পোশাক কিনতে পারে। কিন্তু অর্থের অনুপস্থিতিতে এটি সম্ভব ছিল না। বিনিময়ের মাধ্যম হিসাবে অর্থের ব্যবহার না থাকলে জেনকে একটি পোশাক কেনার জন্য যেতে হতো একজন তাঁতির কাছে এবং নিজের কাছে থাকা অন্য কোনো অতিরিক্ত দ্রব্যের বিনিময়ে তাকে তাঁতির কাছ থেকে পোশাকটি সংগ্রহ করতে হতো, যেটা ছিল বেশ কঠিন এবং সময় সাপেক্ষ একটি ব্যাপার। বন্ধুরা, দ্বিতীয়ত, মূল্যের পরিমাপক। অর্থের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থ মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে থাকে। আমরা জানি যে যে কোনো বস্তুরই কিন্তু একক বা পরিমাপক রয়েছে, যেমন দৈর্ঘ্যের একক হলো মিটার, ওজনের একক হলো কিলোগ্রাম ও লিটার। ঠিক তেমনি পণ্য ও সেবার মূল্যের পরিমাপের মাপকাঠি হিসাবে ব্যবহার করা হয় এই অর্থকে। অর্থাৎ কোনো দ্রব্য বা সেবার দাম বা মূল্য কত তার পরিমাপক হিসেবে কাজ করে এই অর্থ, এবং এর মাধ্যমে আমরা সহজেই একই শ্রেণীর বিভিন্ন দ্রব্যের মধ্যে মূল্যের তুলনা করতে পারি। ধরা যাক জেন শপিং মলে গেল একটি পোশাক কিনতে এবং একটি দোকানে জেন 5টি পোশাক পছন্দ করলো।
সেগুলোর দাম যথাক্রমে ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০ ও ৫,০০০ টাকা। এখন প্রদত্ত অর্থমূল্যের উপর ভিত্তি করে জেন সহজেই পোশাকগুলোর মধ্যে তুলনা করে তার পছন্দের পোশাকটি কিনতে পারবে। এছাড়াও অর্থের সাহায্যে আমরা সহজে কোনো দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে সেটির সাথে অতীত ও ভবিষ্যতের দ্রব্য ও সেবার মূল্যের তুলনা করতে পারি। যেমন বর্তমানে ১ কেজি চালের দাম ৫০ থেকে ৬০ টাকা, কিন্তু তোমরা জানো যে অতীতে একসময় ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। তাহলে দ্রব্যের অর্থমূল্য দেখে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট দ্রব্যের দাম অতীত থেকে বর্তমানে কতটুকু বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে এটির দাম কত হবে সেটা সম্পর্কেও আমরা ধারণা করতে পারি। তৃতীয়ত, সঞ্চয়ের বাহন। অর্থের তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থ সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু সঞ্চয় করতে চাই তখন সেই নির্দিষ্ট জিনিসটিকে না জমিয়ে সাধারণত আমরা সেটির সমপরিমাণ অর্থ সঞ্চয় করে থাকি। আমরা জানি যে মানুষের অর্থনৈতিক জীবনে সঞ্চয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল এবং সেগুলো রাখার জন্য অনেক জায়গার দরকার হয়। তাই দ্রব্য সামগ্রীর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব হয় না, কিন্তু অর্থ দ্বারা সব কিছু বিনিময় করা যায় বলে এরূপ দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব। ধরা যাক জেন ৫ ট্রাক আম সঞ্চয় করে রাখতে চাইছে, কিন্তু ৫ ট্রাক আম সঞ্চয় করে রাখলে তা কিছুদিন পরেই পচে নষ্ট হয়ে যাবে। আবার ফ্রিজে সংরক্ষণ করে রাখতেও অনেক জায়গার প্রয়োজন এবং এই প্রক্রিয়ায় আমের স্বাদ, বর্ণ ও গন্ধ আর আগের মতো থাকবে না। সেক্ষেত্রে জেন কিন্তু সহজেই ৫ ট্রাক আমের সমমূল্যের অর্থ সঞ্চয় করে রাখতে পারে, যা অর্থের অনুপস্থিতিতে সম্ভব ছিল না। বন্ধুরা, বর্তমানে মানুষ তার আয় থেকে ব্যয় বাদ দিয়ে অতিরিক্ত যা থাকে সেটি সহজেই অর্থের মাধ্যমে সঞ্চয় করে রাখতে পারে। এছাড়াও অর্থের মাধ্যমে করা সঞ্চয় অনেক বেশি নিরাপদ ও তুলনামূলকভাবে স্থায়ী। চতুর্থত, স্থগিত লেনদেনের বাহন। অর্থের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থ স্থগিত লেনদেনের বাহন হিসেবে কাজ করে থাকে। স্থগিত লেনদেনের মাধ্যমে ভবিষ্যৎ দেনা পাওনাকে নির্দেশ করা হয়। এসব দেনা পাওনার হিসাব নিকাশ অর্থের মাধ্যমে করা হয়। অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ সহজ এবং ওই ঋণ পরিশোধ করাও সুবিধাজনক, ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে পারে। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাংকে আমানত হিসাবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতেই ব্যাংক এসব ঋণপত্র প্রদান করে থাকে। তাই অর্থকে ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসাবে গণ্য করা হয়। ধরা যাক জেন দোকানে গেল একটি বই কিনতে, কিন্তু তার কাছে কোনো নগদ অর্থ নেই। সেক্ষেত্রে জেন তার কাছে থাকা ক্রেডিট কার্ড ব্যবহার করে বইটি কিনতে পারে। আমরা জানি ক্রেডিট কার্ড হলো একটি ব্যাংক সৃষ্ট অর্থ, যা এখানে স্থগিত লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করেছে। এ সমস্ত কাজগুলো ছাড়াও অর্থ মূল্য স্থানান্তরের বাহন, তারল্যের মান ও সামাজিক মর্যাদার প্রতীক হিসেবেও কাজ করে থাকে। অর্থের এই কাজগুলো একে অন্যের থেকে আলাদা নয়, বরং এদের একটি অপরটি থেকে উদ্ভূত হয়েছে। তাই বলা যায় যে অর্থের সকল কাজের মাধ্যমেই সমাজের অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হয়েছে। বন্ধুরা, আজকে তাহলে আমরা অর্থের প্রধান কাজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। অর্থের আবির্ভাবের আগে মানুষ সরাসরি পণ্য বিনিময় প্রথার মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করত। পণ্য বিনিময় প্রথার বিভিন্ন অসুবিধার কারণে
পরবর্তীতে ধীরে ধীরে আবির্ভাব হয় অর্থের। অর্থের প্রধান কাজ হলো চারটি। অর্থের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। অর্থের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থ মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে। অর্থের তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থ সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে। অর্থের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থ স্থগিত লেনদেনের বাহন হিসাবে কাজ করে। অর্থের এই কাজগুলো একে অন্যের থেকে আলাদা নয়, বরং একটি অপরটি থেকে উদ্ভূত হয়েছে। তাই বলা যায় যে অর্থের সকল কাজের মাধ্যমেই সমাজের অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হয়েছে।